সাল 1990 অ্যালেক্স নামের একজন ব্যক্তি $13 মিলিয়ন লটারিতে পেয়েছিলেন এবং রাতারাতি তার পুরো লাইফ পাল্টে গেছিল। অ্যান্ড দেন হোয়াট? কিছু বছরের মধ্যেই উনি আবার সর্বশান্ত হয়ে যান, সব টাকা শেষ করে ফেলেন। এবং এটা জানলে আপনি অবাক হবেন, 2008 সালে যখন উনি মারা যান ওনার কাছে একটা টাকাও ছিল না। আমরা হয়তো অনেকেই ভেবে থাকি যে কাশ আমার একটা লটারি লেগে যেত, তাহলে আমাকে আর কিছু করতে হতো না, পুরো লাইফ সেট। এবার যদি আমি আপনাকে একটা ছোট্ট করে প্রশ্ন করি, ধরুন কাল আপনি লটারিতে 10 লাখ টাকা পেলেন, কি করবেন? ভাই সেম প্রশ্নটা আমি যদি আপনাকে রিফ্রেম করি যে ধরুন আপনি 10 লাখ টাকা পেয়েছেন, এবার আপনার কি মনে হয় 10 লাখ টাকা কি এনাফ আপনার ফিউচারে ফাইন্যান্স ফ্রিডম পাওয়ার জন্য? দেন দ্য শর্ট আনসার ইজ নো। টাকাটা শুধুমাত্র আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দিতে পারে, তার পেছনে আরো একটা যেটা রহস্য রয়েছে, সেটা একটা সাধারণ মানুষকে একটা ধনী মানুষ থেকে আলাদা করে, এবং সেটাই হলো সবচেয়ে বড় সিক্রেট ধনী মানুষদের জন্য। আজ এই ভিডিওতে আমি আপনাদের একটা লাইভ এক্সাম্পল দিয়ে এটাকে খুবই সহজভাবে বোঝাবো। তো এই ভিডিওতে আমি দুটো লাইভ ক্যারেক্টার চুজ করব। জাস্ট ফর এক্সাম্পল, একজনের নাম হলো অমিত, আরেকজন হলো রাহুল। এবং ধরে নিলাম রাহুল আর অমিত দুজনেই 10 লাখ টাকা করে লটারি পেয়েছে, দুজনেই খুবই খুশি। বাট এই 10 লাখ টাকাকে ওরা কিভাবে ইউটিলাইজ করবে সেটা আমরা দেখব। প্রথম কথা, এখানে যদি আমরা অমিতের কথা বলি, অমিত হলো একটু ডিফারেন্ট মাইন্ডসেট, একটু চিল টাইপের, ইয়াং, ওয়ার্কিং প্রফেশনাল। ওর মনে হয় যে লাইফটা খুবই শর্ট, তাই আজই যেটা করার করে নেওয়া উচিত, এনজয় করা উচিত। ও কি করলো, ও একটু জাস্ট লোকদের ইমপ্রেস করতে পছন্দ করে, তো কাছে টাকা আসতেই ও ফার্স্ট যেটা ইনিশিয়েটিভ নিল, একটা এক্সপেন্সিভ কার, যেটা ওর অনেক দিনের ড্রিম ছিল, সেটা আগে পূরণ করলো। একটা এক্সপেন্সিভ কার কিনে ফেললো, ধরে নিন তার প্রাইস হলো নিয়ারলি 8 লাখ টাকা। আর বাকি যে 2 লাখ টাকা রইলো, তার থেকে অবশ্যই কার হয়েছে, গাড়ি। এবার তো একটা ফোন দরকার, অন্যদের ইমপ্রেস করতে হবে, কলিগস, আরো যারা পাড়া প্রতিবেশীতে রয়েছে তাদেরকে দেখাতে হবে। তো কি করলো, একটা আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেললো, যেটার প্রাইস হলো 1.5 লাখ। তো টোটাল আউট অফ 10 লাখ 9.5 লাখ যেটা চলে গেল। বাকি রইলো 50,000 টাকা, যেটাও পার্টি সাটি বন্ধুদের তো পার্টিও দিতে হবে, এত বড় একটা লটারি পেয়েছে, তো পার্টির জন্য, আউটিং এর জন্য, ট্রাভেলের জন্য রেখে দিল। এবার অন্যদিকে আমরা যদি রাহুলের কথা বলি, রাহুল একটু ডিফারেন্ট মাইন্ডসেট। ও ওয়ার্কিং প্রফেশনাল, কাজ করছে, ডিসেন্ট স্যালারি। তো ও ভাবলো আমার কাছে আজ স্যালারি রয়েছে, জব রয়েছে, আমি একটা ডিসেন্ট স্যালারি পাচ্ছি, আমার একটা ঠিকঠাক সেভিংসও হচ্ছে। তো ও এটা ভাবলো যে কি হতো আর যদি আমি এই লটারিটা না পেতাম, আমার মেজর কিছু প্রবলেম হতো না, আমার লাইফ দিব্যি চলে যাচ্ছিল। তাই ও কি ভাবলো, যে পয়সাটাকে আজই ইউটিলাইজ না করে, আজই এনজয় না করে, আগামী দিনের জন্য ইনভেস্ট করে রাখি, তাতে যদি ফিউচারে আমি কিছু একটা বেটার পারপাস বিল্ড আপ করতে পারি। তো কি করলো, 10 লাখ টাকা থেকে সর্বপ্রথম যেটা স্টেপ নিল, ওর জন্য একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করলো, যেটা ওর ফিউচারের জন্য বা ওর ফ্যামিলির এমার্জেন্সি কোনো সিচুয়েশনের জন্য কাজে লাগবে। তো 3 লাখ টাকা ওখান থেকে সাইড করে একটা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করলো, সেটা হতে পারে কোনো একটা ফিক্সড ডিপোজিট, যেখানে রেট অফ রিটার্নটা ফিক্স এবং ইজি উইথড্রল অপশন অ্যাভেলেবেল রয়েছে। বাকি যে 7 লাখ টাকা, তার থেকে ও 1 লাখ টাকা আলাদা করে রাখলো, কারণ অবশ্যই এত বড় একটা লটারি পেয়েছে, লাইফে কিছু ড্রিম ওরও রয়েছে, আউটিং করা, ট্রাভেল করা। বাট এতদিন স্যালারি ট্র্যাপের মধ্যেও ফেসেছিল, যেহেতু স্যালারি লিমিটেড, সাথে ইএমআই, সেভিংস, তার জন্য হয়ে উঠতো না। তাই 1 লাখ টাকা ও সাইড করে রাখলো, ভাবলো কিছু আউটিং, ট্রাভেল বা বন্ধুদের সাথে কোথাও যাওয়ার জন্য, একটু ফান এনজয়মেন্ট করার জন্য। তো 1 লাখ টাকা পুরো সাইড করে দিল। তো 3 লাখ আর 1 লাখ 4 লাখ টাকা, বাকি যে 6 লাখ টাকা ও কি করলো, ও চাইলো এটা কোথাও ইনভেস্ট করতে। এখন যদি ইনভেস্টমেন্টের কথা ভাবি, ও ভাবলো বেটার হবে এটা আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি। বাট স্টক মার্কেটে একসাথে 6 লাখ টাকা একটু রিস্কি হয়ে যাবে অ্যাজ এ লামসাম অ্যামাউন্ট, কারণ কেউ জানে না মার্কেটের টপ কোথায়, বাটন কোথায়। ও তার জন্য ডিসাইড করলো একটা লিকুইড ফান্ড, যেখানে সেইভাবে কোনো ভলাটিলিটি নেই, রিস্কও খুবই কম, অলমোস্ট নিয়ারলি জিরো রিস্ক, তাই রিটার্নও কম, 6 থেকে 7% রিটার্ন। সেখানে লামসাম অ্যামাউন্ট ওই 6 লাখ টাকাটাকে রাখলো, এবং সেখান থেকে এভরি মান্থ 10,000 টাকা করে উইথড্র করে ও নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে থাকলো। তোর কি হলো, 6 লাখ টাকা এজ এ লামসাম ইনভেস্ট রইলো, এবং ওখান থেকে প্রত্যেক মাস 10,000 টাকা করে বের করে একটা এসআইপি তৈরি করলো, যে এসআইপির ফর্মেও বছরে 1,20,000 টাকা ইনভেস্ট করলো। মানে 5 বছর পরে যদি আমরা কথা বলি, তার টোটাল ভ্যালু, ইনভেস্টেড ভ্যালু হয়ে গিয়ে দাঁড়াবে 6 লাখ টাকা। তো এখানে দুজনেরই আমরা ওয়ে অফ থিঙ্কিং দেখলাম, দুজনের মাইন্ডসেট ডিফারেন্ট, এবং আমরা 5 বছর আগে গিয়ে দেখবো যে দুজনের যে ওভারঅল টাকা, তার আউটকাম কি হলো। সর্বপ্রথম যদি আমরা অমিতের কথা বলি, তাহলে অমিত যে ফোনটা কিনেছিল, 5 বছর বাদ তার যে ভ্যালু দাঁড়াবে, ইভেন যে গাড়িটা কিনেছিল, দুটোরই ভ্যালু ডেপ্রিসিয়েট হয়ে যাবে। ভ্যালু ডেপ্রিসিয়েট ইন দ্য সেন্স, আমরা যখন কোনো একটা জিনিস কিনি, লাইক ফোন, গাড়ি, ডে বাই ডে ওগুলোর ভ্যালু ডেপ্রিসিয়েট হতে থাকে, কারণ নতুনত্ব মার্কেটে মডেল বেরোবে, এবং সেই পুরোনো মডেলগুলো যেহেতু ইউজও হচ্ছে, ফার্স্ট অফ অল সেগুলো নতুন থাকবে না, এবং সেগুলোর ডিমান্ডও কমে যাবে। তো অটোমেটিকলি ও যে গাড়ি বা ফোন কিনেছিল 5 বছর বাদ, তার যদি আমরা ভ্যালু দেখি, অলমোস্ট হাফের থেকেও কমে গেছে, কারণ তার আজ ভ্যালু সেইভাবে নেই, এবং সেগুলো দিয়েও কাউকে আজ ইমপ্রেসও করতে পারবে না, কারণ হয়তো 5 বছর বাদ আইফোন 17 থেকে আরো অনেক বেটার মডেল অ্যাভেলেবেল হয়ে গেছে মার্কেটে, এবং গাড়িটা যেটা কিনেছিল তার থেকে অনেক বেটার অপশনস অ্যাভেলেবেল রয়েছে। তাই ও বিক্রি করতে চাইলেও সেই অ্যাকচুয়াল ভ্যালুটা তো পাবেই না, অলমোস্ট হাফের থেকেও কম প্রাইস পাবে।
তো ওই দুটোর ভ্যালু ডেপ্রিসিয়েট হয়েছে এবং ওগুলোর উপরে ওর একটা অ্যাডিশনাল কস্ট লেগেছে দুটোর উপরে, দুটোর জন্য, গাড়ি এবং ফোন, যেটা হলো মেনটেনেন্স কস্ট। আপনি যখন কোনো গাড়ি ইউজ করছেন বা ফোন ইউজ করছেন, ওই দুটোর পেছনে আপনাকে মেনটেনেন্স কস্ট লাগবে। গাড়ির জন্য তো লাগবেই, কারণ আপনার ফুয়েল কস্ট আছে, প্লাস গাড়ির একটা মেনটেনেন্স রয়েছে। তো আপনার ভ্যালু তো অমিতের কোনো অ্যাপ্রিসিয়েট হয়নি, উল্টো ডেপ্রিসিয়েট হয়েছে, সাথে ওর উপর ওর কিছু চার্জেসও লেগেছে, মেনটেনেন্স কস্টে কিছু কস্টিংও লেগেছে। এবং আমরা যদি কথা বলি যে অ্যামাউন্টও রেখেছিল 50,000 টাকা শখ সাথ আউটিং ফান্ড এসবের জন্য, ধরে নিলাম ওটা জিরো, কারণ অবভিয়াসলি ওটা ও পার্টি সার্টি করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে শেষ করে ফেলেছে। এবার আমরা কথা বলবো আরেকজনের, যার নাম রাহুল। প্রথমত রাহুলও রেখেছিল 1 লাখ টাকা ফান পার্টি সার্টি করার জন্য, আউটিং এর জন্য, ট্রাভেলের জন্য, কিছু সাময়িক খুশির জন্য। তো ওই টাকাটাকে আমি ইগনোর করলাম, ধরে নিলাম এই টাকার ভ্যালু আজ জিরো। এবার যদি আমরা কথা বলি যে টাকাটা এমার্জেন্সি ফান্ডে রেখেছিল 3 লাখ টাকা অ্যাজ এ ফিক্সড ডিপোজিট, ওটাকে যদি আমরা 5% রেট অফ রিটার্নও যদি ধরে চলি, তাহলে আজ ভ্যালু হয়ে গিয়ে দাঁড়াবে 5% সিএজি রিটার্ন হিসেবে অলমোস্ট 3,80,000 টাকা। মানে 3 লাখ টাকার উপর 80,000 টাকা ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়েছে। এবং ও যে 6 লাখ টাকা ইনভেস্ট করেছিল অ্যাজ এন এসআইপি এভরি মান্থ 10,000 টাকা করে, সেটাকে যদি আমরা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে অ্যাটলিস্ট 12% রিটার্ন হিসেবে ধরে চলি, তাহলে আজ 5 বছর বাদ তার ভ্যালু হয়ে গিয়ে দাঁড়াবে অলমোস্ট নিয়ারলি 8 লাখ টাকা, অ্যাবাভ 8 লাখ, বাট আমি 8 লাখই ধরলাম। তো ওভারঅল যদি আমরা দেখি 1 লাখ টাকাকে আমরা ভুলে গেলাম, যে টাকাটা ও নিজের জাস্ট লাইফ পারপাসে রেখেছিল। সো 6 লাখ টাকা প্লাস 3 লাখ টাকা, 9 লাখ টাকার উপর ওভারঅল ওর ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়েছে নিয়ারলি 3 লাখ, 3 লাখ টাকা। মানে আজ সেটার ভ্যালু হয়ে গিয়ে দাঁড়িয়েছে 12 লাখ টাকা। মানে ওর ওভারঅল তখন টাকাই ছিল 10 লাখ টাকা, যেটা থেকে ও এনজয় করেছে 1 লাখ টাকা দিয়ে, এবং 9 লাখ টাকা যেটা রেখেছিল সেটার উপর 3 লাখ টাকা অ্যাপ্রিসিয়েট হয়েছে। সো দিস ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। আপনি পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে দুটো ডিফারেন্ট মানুষ, দুটো ডিফারেন্ট মাইন্ডসেট, ডিফারেন্ট হ্যাবিট। তো আবার যদি আমি সেম প্রশ্নটা আপনাকে রিপিট করি যে টাকা থাকলে কি আপনি ধনী হতে পারবেন, তাহলে দ্য আনসার ইজ নো। কারণ এটা ডিপেন্ড করছে আপনার পুরো মাইন্ডসেটের উপর, আপনার হ্যাবিটের উপর, আপনি কিভাবে টাকাটাকে ইউটিলাইজ করছেন, আপনার স্পেন্ডিং সিস্টেম কেমন। কেউ কেউ আছেন আজ টাকা পেলে আজই কোনো লাক্সারি বা কোনো লাইবিলিটিস এর উপর খরচ করে ফেলবেন, আবার কেউ কেউ আছেন সেই টাকাকে প্রপারলি ঠিক জায়গাতে ইনভেস্ট করে টাইম আর ডিসিপ্লিনের সাথে ফিউচারে একটা ভালো কর্পাস বিল্ড করবেন। সো দিস ইজ এক্স্যাক্টলি দ্য ডিফারেন্স। পুরোটাই ডিপেন্ড করছে আপনার মাইন্ডসেটের উপর। এমনও কিছু মানুষ আছেন যারা হঠাৎ করে বড় অ্যামাউন্ট টাকা পেয়ে গেলে অনেক সময় কনফিউজ হয়ে যায়, এবং অনেকে চান সেই টাকাটাকে আরো কুইকলি কিভাবে 2 টাইমস 3 টাইমস করা যাবে, এবং তারা তখন সেই ভুল ডিসিশন গুলো নিয়ে ফেলেন, লাইক ক্রিপ্টো মার্কেট, স্টক মার্কেট, টেলিগ্রাম পেনি স্টক টিপস, এগুলো করেও ফেসে যান। তাতে কি হয়, রাতারাতি টাকা ডুবে যায়। সো টাকা পাওয়াটা ইজ নট আ বিগ ডিল। টাকা হয়তো আপনি পেয়ে গেলেন, বাট সেই টাকাটাকে প্রপার জায়গাতে ইউটিলাইজ করে টাইম এবং ডিসিপ্লিনের সাথে ফিউচারে একটা ভালো কর্পাস বিল্ড করাটাই হলো একটা বড় ম্যাটার। তাই যদি আপনি আমার এই ভিডিওতে টাইটেল দেখেন, তাহলে বুঝতেই পারবেন টাইটেলটার মোরাল অফ দ্য স্টোরি এটাই হলো যে 90% মানুষ হাতে টাকা পেলেই যে রিচ হতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই, কমপ্লিটলি ডিপেন্ড করছে ওনার মাইন্ডসেটের উপর। তাই আপনি যদি ভবিষ্যতে রিচ হতে চান, কতটা বড় অ্যামাউন্ট সেটা ম্যাটার করছে না, আপনার স্পেন্ডিং সিস্টেম কেমন, আপনি কিভাবে টাকাকে ইউটিলাইজ করছেন, আপনার হ্যাবিট কেমন, সেটার উপর ডিপেন্ড করছে। আপনার কাছে যদি বড় অ্যামাউন্ট রয়েছে, দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ আপনার জন্য, যে আপনি সেই টাকা থেকে আরো ভালো টাকা বিল্ড আপ করতে পারবেন। বাট সেটাও রাতারাতি না, রাতারাতি যদি করতে চান তারও শর্টকাট রাস্তা আছে, এবং সেখানে হাইলি চান্সেস আছে আপনি ফেলিওর হবেন, এবং ফেলিওর হয়ে আপনার সব টাকা বরবাদ হবে। তার জন্য আপনার টাকার থেকে টাকা বিল্ড করার জন্য অনেক বেটার অপশনস অ্যাভেলেবল রয়েছে, বাট প্রত্যেকটাতে আপনাকে টাইম দিতে হবে ডিসিপ্লিনের সাথে, তবেই আপনি ধনী হতে পারবেন। সো গাইস, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি অফ দিস ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা, আপনি যদি কাল হঠাৎ করে হাতে 10 লাখ টাকা পেয়ে যান, তাহলে কি করবেন, কমেন্ট করতে ভুলবেন না।